বাজারে আসছে টেসলা। ভারতীয় গাড়ি বাজারে আশঙ্কার মেঘ। মাস্কের টেসলার জন্য কমে গেল আমদানি শুল্ক। এদেশের সরকারি নীতি অনুযায়ী দামি বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিপুল কর চাপানো হয়। করের পরিমাণ 110%। দেশে ওই ধরনের গাড়ি উৎপাদনে উৎসাহ দিতেই এই কর কাঠামো বলে জানিয়েছিল সরকার। কিন্তু সম্প্রতি সেই নীতিতে কয়েকটি পরিবর্তন এনেছেন মোদিজিরা। অনেকে বলছেন মাস্কের চাপেই আমদানি নীতিতে বদল মোদি শাহ নির্মলাদের। মাস্ক চাইছেন ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার দখল করতে। গত মার্চে ভারত সরকারের নয়া নীতি প্রণীত। বিদেশি গাড়ি উৎপাদক কোম্পানি ভারতে গাড়ি বানালে কাস্টমস ডিউটি হবে মাত্র 15%। কারখানা গড়তে কয়েক বছর সময় নিতে পারে কোম্পানিটি। কারখানা পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত বিদেশে উৎপন্ন গাড়ি কম শুল্কেই আমদানি করা যাবে। নীতিটি এমনভাবেই সাজানো হয়েছে যাতে তা মাস্কের পক্ষে যায়। এই বদলের ফলেই টেসলার মতো কয়েকটি গাড়ি উৎপাদক বহুজাতিক কোম্পানিরও ভারতে আসার পথ চওড়া হয়েছে। ইলন মাস্কের টেসলা কোম্পানি ভারতে আসবে এহেন কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন। এখানে কারখানা গড়ে উৎপাদন শুরু করলে বিপুল মানুষের কর্মসংস্থান হবে, সরকারি তরফে দাবি এটাই। কিন্তু এখনো পর্যন্ত কতজনের টেসলায় চাকরি হয়েছে? বিশ্বাস করুন, মাত্র 13 জনের। এদের কি কাজ? মূলত বিক্রি বাটা ও গাড়ি রক্ষণাবেক্ষণ করা। গাড়ি নেই, তাহলে বেচবে কি? এখানেই দানা বাঁধছে বড় ধোঁয়াশা। How to somebody has to take a first step যাতে আমাদের দেশের কর্মসংস্থান বাড়ে, আমাদের দেশে প্রোডাকশন বাড়ে। আমরা তো মেক ইন ইন্ডিয়ার আওতাতেই টেসলা যাতে এসে 5 লক্ষ গাড়ি প্রোডাকশন করে তার ব্যবস্থা করার চেষ্টা করছি। অভিষেক, এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্য মেক ইন ইন্ডিয়ার সঙ্গে সত্যি কতটা সঙ্গতিপূর্ণ? আচ্ছা, প্রথমে রাজনীতিতে যাওয়ার আগে একটু অর্থনীতির কথা বলে নিই। এক, বহুজাতিক সংস্থা টেসলা ভারতবর্ষে আসা নিঃসন্দেহে একটা শুভ লক্ষণ এবং একটা শুভ বা একটা খুব সুন্দর একটা খবর। এবার এটা হচ্ছে গিয়ে হেডলাইন। এবার একটুখানি চুলচেরা বিশ্লেষণ আসা যাক। যেমন তুমি অনেকগুলো কথা বললে। এক, ভারতবর্ষের বাজার ধরবার জন্যে টেসলাকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা, আমি তোমাকে একটু বলে দিই, সবাই জানে টেসলার অ্যাভারেজ গাড়ির দাম হচ্ছে 45 লাখ টাকা, মানে 45 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত। ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে সেটা কতটা সম্ভাব্য সেটা তুমিও জানো, আমিও জানি। জাস্ট আরেকটা কথা এর সঙ্গে যোগ করে নি, আমরা সবাই জানি গত জাস্ট 3 দিন আগে ব্লুম ভেঞ্চার্স ক্যাপিটাল ফার্ম বলেছিল 140 কোটি ভারতবর্ষের 100 কোটি ভারতবাসীর কাছে প্রয়োজনের থেকে অতিরিক্ত খরচ করবার ক্ষমতা নেই। টেসলা তো দূরের গ্রহ। তার মানে কি আমরা টেসলাকে স্বাগত জানাবো না? নিঃসন্দেহে স্বাগত জানাবো। কিন্তু টেসলা আসছে কেন? মানে এলন মাস্ক তো বোকা নয়, তার আসছে কারণ এটা একদম, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে একদম অর্থনীতির ব্যাপার। সেটা হচ্ছে যে ভারতবর্ষে একটা তো তোমরা অবভিয়াসলি দেখালে যে 110% থেকে 15% তুমি আমদানি শুল্ক কমিয়েছো। আর একটা জিনিস, ভারতবর্ষের গ্রিন বা ইভি পলিসি বলছে 4510 কোটি টাকা, মানে $500 মিলিয়ন। $500 মিলিয়ন মানে টোটো কারখানা হয় না, কিন্তু 4510 কোটি টাকা যদি তুমি ইনভেস্ট করতে পারো তাহলে তুমি কি কি পাবে? তুমি আগামী 3 বছরের জন্য ট্যাক্সে ছাড় পাবে, তুমি জমির ঊর্ধ্বসীমা আইনের আওতায় থাকবে না। 3 নম্বর, যদি আগামী বছরের ভেতর 2000 কোটি টাকার ব্যবসা করতে পারো, লাভ নয়, 2000 কোটি টাকা ব্যবসা করতে পারো, তাহলে আগামী 5 বছর পর্যন্ত তোমার ট্যাক্স ছাড়। এগুলোর কেন প্রয়োজন হয়? তুমি যদি এবার এলন মাস্কের ব্যালেন্স শিট দেখো, জার্মানিতে এই কোম্পানির শেয়ারের অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে, আমেরিকায় কি পড়েছে। শুধু কি তাই, গাড়ি তো তৈরি হবে, জ্বালানি কে দেবে? জ্বালানি দেবে আদানি। আদানি গ্রিন। আমার কথা বিশ্বাস করতে হবে না, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, স্টক মার্কেটে ঢুকে পড়ো, তোমরা দেখতে পাবে আদানি গ্রিন শেয়ার এখন যে ডিভ্যালুড করা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এই ইভি পলিসির জন্য। এবার এইটা করে ভারতবাসীর কি লাভ হবে? খুব দামি প্রশ্ন। লেটস কল স্পেড আ স্পেড। তোমাকে যদি ইভি তৈরি করতে হয়,
যে সাপ্লাই চেনটা হবে সেই সাপ্লাই চেনটা মানুষ্য চালিত সাপ্লাই চেন হবে না। ওই যে বললাম 13 জন যারা হবে তারা হচ্ছে ফ্রন্ট ডেস্কে বিক্রি করার জন্য হবে, বাকিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাকিটা রোবোটিক্স এর মাধ্যমে হবে। তারপরেও কি আমরা টেসলাকে এটাকে স্বাগত জানাবো না? নিশ্চয়ই জানাবো। কিছু জিনিস ফটো অপটিক্সের জন্য দরকার হয়, কিন্তু তোমরা যেটা দিয়ে শুরু করেছিলে অর্থনীতির প্রেক্ষিতে এবং কর্মসংস্থানের প্রেক্ষিতে আমাদের হাতে পেন্সিলটাই পড়ে থাকবে। এবং একটু আগে তোমরা যে বলে না যে শুল্কের ব্যাপারটা, আমদানি শুল্ক কিন্তু আমরা 110 থেকে 15% কমালাম। আমি আইটি ইন্ডাস্ট্রিতে বিলং করি, আইটি হচ্ছে গিয়ে ভারতবর্ষের সব থেকে বেশি রপ্তানিযোগ্য প্রোডাক্ট। আমাদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোন রকম শুল্ক ছাড় দেয়নি। যে কথাগুলো বললাম একটিও রাজনীতির কথা না, সবকটি অর্থনীতির কথা। আশা করব আমার যিনি রাজনৈতিক প্রতিপক্ষ আছেন তিনি অন্তত অর্থনীতির প্রসঙ্গ নিয়েই আলোচনাটা করবেন। তাহলে এখানে আমি এখানে একটু মানে এটা ছিল না যে বাইরের কোম্পানির ট্যাক্স ছাড় দিয়ে ভারতবর্ষে নিয়ে এসে ভারতীয়ত্বের নামে, এবং এটা ভুললে কিন্তু চলবে না, টেসলার অফসাইট পার্টনার হচ্ছে চাইনিজ। যে অভিষেক যেটা বলছিল ইভি পলিসি, যে $500 মিলিয়ন আমাকে ইনভেস্ট করতে হবে তবে আমার ওই আমদানি শুল্কটাকে আমি ট্যারিফটাকে কমিয়ে 15% করব, সেটা উনি মানতে চাইছেন। এখানে উনি এখন যে রিক্রুটমেন্ট করছেন এটা দুটো শোরুম করছেন, একটা ওই আপনার বিকেসিতে মানে বম্বেতে, একটা দিল্লিতে। এবং তাহলে কি সুমন দা যে কথাটা অভিষেক বলছে যে একদিকে ট্রাম্প মাস্ক যুগলবন্দি, একদিকে আসলে নরেন্দ্র মোদী এবং আদানি যুগলবন্দি? প্রথম কারণ হচ্ছে যে অভিষেকদের জানতে হবে যে টেসলা প্রথম কি করতে চলেছে। আজকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টেসলার প্রথম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার হবে ব্যাঙ্গালোরে, যেটা অলরেডি সিদ্ধারামাইয়া গভর্নমেন্ট ক্লিয়ার করে দিয়ে। রিপোর্টটা ভালো করে তাহলে সেখানেও কিন্তু বলা আছে যখন প্রোডাকশনটা যেটা হবে ভারতবর্ষে গাড়ির দাম 20 থেকে 25 লাখের মধ্যে ইভির দামগুলোকে রাখার চেষ্টা করা হচ্ছে। আর টেসলা না প্রোডাকশন পোস্ট এগুলো একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। এটা 1966 এর সেই সময়টা নেই যেখানে দাঁড়িয়ে গমের বিনিময়ে 36% ভারতীয় টাকার ডিভ্যালুয়েশন করে বাধ্য করা হয়েছিল ইন্দিরা গান্ধীকে, এবং যেখানে ডলারের দাম 7 টাকা ছিল সেটাকে এক ধাক্কায় 28 টাকায় পৌঁছে দেওয়া হলো। এটা সেই সরকারও নয়, এটা সেই ব্যবস্থাও নয়। আচ্ছা, ঠিক বলেছে, ও একদম ঠিক বলেছে যে একটা সদ্য স্বাধীন আমাদের দেশের 20 বছর হয়নি, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে F-41 বীজের কি ইম্পর্টেন্স, তারপর কেন গ্রিন রেভলিউশন হয়েছে, আজকে সেটা আলোচনার বিষয় না। এবং সেই গ্রিন রেভলিউশন হয়েছে বলেই আজকে কৃষকরা তাদের দাবিতে সিংহু বর্ডারটা বন্ধ করতে পারছে এবং নরেন্দ্র মোদীর কৃষি আইনটা রিপেল করতে হয়েছে। ওটা অন্যদিন আলোচনা হবে। কিন্তু আজকে যখন আমি তুমি আলোচনা করছো ডলারের টাকার ডিভ্যালুয়েশন নিয়ে কথা বলছিল, এই মুহূর্তে আমি তুমি যখন আলোচনা করছি $1 নিরিখে টাকার দাম 88 টাকা, এই কিছুদিনের ভেতর 100 হবে। একটু জানতে হবে, একটু পড়তে হবে, সবসময় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করলে হবে না। এবার আসা যাক হচ্ছে কি সুমনদা যে কথাটা বলেছে, আমি সুমনদার সঙ্গে 100% সহমত। R&D তে যদি কিছু ইঞ্জিনিয়াররা চাকরি পায় নিঃসন্দেহ তারা আমাদের সহকর্মী হবে, আমাদেরই হয়তো ফ্রেটার্নিটি থেকে হবে। কিন্তু 2021-22 সাল থেকে ফার্স্টে পুনে, তারপর ব্যাঙ্গালোরে R&Dটা চলছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন? এবার দেখো, লেটস কল স্পেড আ স্পেড, লেটস নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। স্টারলিংকের কথাটা 100% ঠিক। জাস্ট কিছুদিন আগে জার্মানিতে নির্বাচন শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলো বা এলান মাস্ক বলো, এরা সমাজ সেবা করতে আসেনি। এবং জার্মানির নির্বাচনের পর আমরা জানি জার্মানির ফার রাইট উইংদের বিজয়ের নেপথ্যে এলান মাস্কের কি ভূমিকা ছিল, এবং সেটা নিয়ে সেখানে একটা আলোচনা চলছে। আমি বরঞ্চ এইভাবে দেখতে চাইবো, এলান মাস্কের মতো একজন মানুষ এলে আরেকবার ঠিক বাহাদুর শাহ জাফর ভাই আকবরের সময় যেটা হয়েছিল, মানে দ্বিতীয় আকবরের সময় আরেকবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন হবে কিনা। কেন বলছি? কারণ এটা এলান মাস্কের ট্র্যাক রেকর্ড। জার্মানির নির্বাচন প্রভাবিত করেছেন তিনি, এবং আজকে যখন USAIDর কথাটা সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে আসছে, আমি খুব অবাক হব না যে নির্বাচনে কারচুপিতে এলান মাস্ক ব্যবহৃত হবে কিনা। না,
এবার যে অলরেডি তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে বন্ধু নরেন্দ্র মোদীকে অর্থ দেওয়া হয়েছে এটা নিয়ে তোলপাড় করে গেল। সেই বিদেশি সমীক্ষার মতে 140 কোটি ভারতীয়র ভেতর 100 কোটি মানুষের নুন আনতে পান্তা ফুরোয়। এক্স্যাক্টলি। এবার তো প্রশ্নটা তো সেখানেই যে ওই যে টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা নিশ্চয়ই আমার তোমার বাড়িতে 5 টাকা দামের চাল ডাল তেল নুনের জন্য নয়। ডোনাল্ড ট্রাম্প বা তার আগে জো বাইডেন বলেছেন, এবং আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমাদের জয়শঙ্কর বলছে আমরা অত্যন্ত খোলা মনে টাকাগুলো নিয়েছিলাম। মানে আপনারা কি দান নিচ্ছিলেন, এড নিচ্ছিলেন, কিসের পারপাসে নিচ্ছিলেন? মানে এই হরির নাম খাবলা নাকি? অভিষেক দাই যে বললেন যে 140 কোটির দেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা সবাই জানি আমরা যে সিঙ্গুরে যে কারণে শিল্পটা হয়নি, জাস্ট রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে শিফট করতে চাইনি টাটা। হ্যাঁ, জাস্ট আমি একটা কথা বলিনি, আমরা সবাই জানি সিঙ্গুরে টাটা শেষ মুহূর্তে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি জমিটা বাঁ দিক থেকে ডান দিকে, কারণ সেটা হয়ে গেলে সাপ্লাই চেইনের দামটা এতটা বেড়ে যেত যে 1 লাখ টাকায় ন্যানো বেরোতো না। আজকে আমাকে কেউ একটা বুঝিয়ে দিক, যত আমি শুল্ক দিই না কেন, সেটা 25 কোটি হোক 35 কোটি যেই হোক, ভারতবর্ষে যেখানে 140 কোটির ভেতর 100 কোটি মানুষের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, এই সমীক্ষাটা আমি করিনি, কংগ্রেস করেনি। সেখানে দাঁড়িয়ে এটা কি এখানে এটা করার ভায়াবিলিটিটা কোথায়? ভায়াবিলিটিটা একমাত্রই আমি অদূর ভবিষ্যতে দেশটার রাজনীতিটাকে কন্ট্রোল করবো, ঠিক যেভাবে আমি উত্তর নিই রাজর্ষি। 1 নম্বর কথা হচ্ছে এই যে অনেক গল্পের গরু গাছে উঠলো, জার্মানি টার্মানি অমুক তমুক গল্পের গরু গাছে ওঠেনি, না ডলারের গল্পের গরু গাছে উঠে গেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ও তাহলে স্বীকার করে নিল যে যেহেতু ডলারটা বাজারে নির্ধারিত হয়েছে। আচ্ছা, আমি তো শেষ করে নি, ডলারের যে বাজার নির্ধারিত মানে হচ্ছে নিশ্চয়ই ভারতবর্ষের অর্থনীতিটা এখন তলানিতে এসে গেছে। নাম্বার 2, ও যেটা বললো সেটা হচ্ছে যে মানে 11 বছরটাকেও কি করে 7 বছর করলো আমি জানি না, এবং তা অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসের সরকার ছিল কিনা আমি জানি না, বাট এই নিবে আমি ধরে নিলাম যে 20 বছর ওরা শাসন করেছে। কিন্তু ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য হচ্ছে 1960-এর দশকে কেন আমাকে গম রপ্তানি করতে হয়েছে, কেন অর্থনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ না, এটা আমার প্রশ্ন নয়, সরি টেকনিক্যাল সমস্যাটা বোঝার চেষ্টা করো। সিটি ইকোনমি আর কন্টিনেন্টাল ইকোনমির পার্থক্য বুঝতে গেলে দিল্লি এবং পশ্চিমবঙ্গের পার্থক্য বুঝতে হবে, এইটুকু বুঝলেই ওর হবে। অ্যাপেল এবং হ্যাঁ, জনসংখ্যার প্রশ্ন তুমি করেছিলে। সাউথ ইস্ট এশিয়ার কোন দেশটার কথা বলতে চাইছো তুমি? থাইল্যান্ডের কথা বলতে চাইছো? খুব সংক্ষেপে পার্ট আছে। একটা হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি খারাপ কিনা, অবশ্যই খারাপ। ভারতবর্ষে গাড়ির ক্রয় ক্ষমতা কমেছে, এসব ঠিক। কিন্তু যদি প্রশ্নটা আপনি এইটাতে সীমাবদ্ধ রাখেন, মানে আপনার যেটা টপিক যে টেসলাকে আসতে দেওয়া উচিত কি উচিত না, তাহলে আমি অবশ্যই বলবো যে এটা একটা ভালো সিদ্ধান্ত। এবার যদি আপনি পলিটিক্যালি আমি অভিষেকের বক্তব্যের সাথে একমত হতে পারি যে সেটা খুব সুন্দর বলছিল, গল্পের গরু অভিষেক দা অনেক গাছে তুলেছে, কিন্তু এটা খুব সত্য যে জার্মানির যে নয়া ফ্যাসিবাদী পার্টি তাকে ওপেন ইলন মাস্ক সমর্থন করেছিল। আর ইলন মাস্ককে অস্বীকার করে 1946 সাল যখন দেশ বিভাজন হচ্ছেন, ঘনশ্যাম দাস বিড়লা, যুগল কিশোর বিড়লা যখন বাঙালি হিন্দু হোমল্যান্ডের পক্ষে শ্যামাপ্রসাদ বাবুর পাশে এসে দাঁড়ালেন, ঘনশ্যাম দাস বিড়লা টিকিট কেটে নিজের পয়সায় সিঙ্গাপুরে গেলেন পণ্ডিত নেহেরুর কানে কানে দুটো কথা বলতে। আমার কাছে আর কিন্তু ভবিষ্যতে কংগ্রেস পার্টি যেন কোনো কিছু আশা না করে। কেন? গোটা বাংলাটাই যদি পাকিস্তানে চলে যায় তাহলে আমার পক্ষে আর কিছু কংগ্রেসকে সাহায্য করা সম্ভবপর হবে না। অভিষেক 10 সেকেন্ডে হাঁটু গেড়ে বাংলার কংগ্রেসের এমএলএদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন বাঙালি হিন্দু হোমল্যান্ডের পক্ষে কংগ্রেসের প্রতিটা এমএলএ যেন ভোট দেয়। কিরণ শঙ্কর রায় যারা শরৎচন্দ্র বোসের সঙ্গে ছিলেন ইউনাইটেড বেঙ্গলের, পাল্টি মেরে একদম চলে এসেছিলেন এখানে, এবং মহারাজা বর্ধমান তার সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন কংগ্রেসের এমএলসি। 3টে মাত্র এমএলসি। কালে শ্যামাপ্রসাদ না ঘনশ্যাম দাস কি উত্তর দেবো আমি জানি না। ভাই শান্তি গোপালকে একটু চুপ করতে বলো, আমি কিছু শুনতে পাচ্ছি না। প্লিজ করো। আমরা অনেকগুলো আলোচনা করলাম, আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ করি। আমি জাস্ট একটা কথা শেষ করে দিই, সেটা হচ্ছে যখন তুমি আলোচনা করছি আমেরিকা নিয়ে অনেক কথা হলো, এলন মাস্ক 19শে ফেব্রুয়ারি আমেরিকাকে বলেছে $2 ট্রিলিয়ন ডেফিসিট নিয়ে আমেরিকা ব্যাংকরাপসির পথে যাচ্ছে। যেই মুহূর্তে ব্যাংকরাপসির পথে একটা দেশ যায় না, সবার আগে যে জিনিসটা করে, এটা আমার বক্তব্য না, এইটা এলন মাস্কের, সবার আগে যে জিনিসটা করে এমন একটা সস্তা জায়গায় পৌঁছানো হয় যেখান থেকে তার
রপ্তানিযোগ্য জিনিসগুলোকে রপ্তানি করতে পারে ম্যানুফ্যাকচারিং এর জন্য। একেবারে আমাদের সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না যে টেসলার আসার পথ যেভাবে প্রশস্ত করা হচ্ছে তাতে প্রশ্ন উঠেই যাচ্ছে যে কোথাও ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এই জুটির কাছে কিছুটা হলেও ঝুঁকতে হলো কিনা নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামনদের। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।